অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা গতকালই আপনাদের দেখিয়েছিলাম যে তাপস রায় তিনি দল ছাড়তে চলেছেন এবং আজকে সকাল হতে না হতেই সেই খবরেই শিলমোহর। তাপস রায় তিনি তৃণমূল কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করলেন এবং বিধানসভায় গিয়ে তিনি বিধায়ক পদে ইস্তফা সেটাও দিয়ে এলেন। আর এর পাশাপাশি আমরা জানি যে কমিশনের ফুল বেঞ্চের সামনে ফুল বেঞ্চ এ রাজ্যে এসেছে এবং আজকে সারা দিন ধরে দফায় দফায় মিটিং করে জাতীয় ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি দলের সঙ্গে যেমন বৈঠক করে, তেমনি বিভিন্ন জেলার পুলিশ সুপার, জেলা শাসক সহ যে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক তাদের সঙ্গেও বৈঠক করে। সেখানে দাঁড়িয়ে আজ রীতিমতো খড়গহস্ত নির্বাচন কমিশন। জেলায় জেলায় শাহজাহানদের ধরার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে। সব নিয়ে আমরা আলোচনা করব আজকের আপনার রায় অনুষ্ঠানে। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তন্ময় ঘোষ, বিজেপির পক্ষ থেকে অর্চনা মজুমদার, কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক ব্যানার্জি, সিপিআইএম এর পক্ষ থেকে কলতান দাশগুপ্ত এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক সম্বিত পাল। সম্বিত মৌপিয়া, তোমায় স্বাগত জানাই জি 24 ঘন্টা স্টুডিও থেকে। থ্যাংক ইউ। আমি শুরুতে চোখ রাখবো প্রতিবেদনে। ঘরে বাইরে এত অপমান, এত অসম্মান, এত উপেক্ষা, এত অবহেলা। পদত্যাগ করলেন প্রবীণ তৃণমূল নেতা তাপস রায়। সোমবার বরানগরের বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন। একই সঙ্গে জানিয়ে দিলেন 3 দিন আগে তিনি সরকার ও শাসক দলের সব পদ থেকে সরে দাঁড়িয়েছেন। অনারেবল স্পিকারের সামনে সই করে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি যে মেম্বার তার থেকে আমি ইস্তফা দিলাম এবং এর পূর্বেই 1 তারিখে আমি যে বিভিন্ন পদে ছিলাম সরকারি এবং দলীয়, সেখান থেকেও আমি ইস্তফা দিয়েছি। দল নিয়ে তার ক্ষোভ ছিল, কখনো কখনো প্রকাশ্যে তা উগরেও দিয়েছিলেন। তাপস রায় যে তৃণমূল ছাড়ার মতো চরম সিদ্ধান্ত নিতে পারেন রবিবারই তার পূর্বাভাস দিয়েছিল জি 24 ঘন্টা। তারপরেও প্রবীণ নেতার মান ভাঙাতে সোমবার সকালে তার বউবাজারের বাড়িতে যান ব্রাত্য বসু ও কুণাল ঘোষ। ঘণ্টা দেড়েক আলোচনাও করে। তা সত্ত্বেও রায় বদলায়নি তাপসের। এদিন দুপুরে বাড়ি থেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে বিধানসভায় যান। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। তাপস রায় মাননীয় সদস্য পশ্চিমবঙ্গ বিধানসভা, তিনি আমার কাছে আজকে এসেছিলেন। একটা রেজিগনেশন লেটার তিনি আমার অফিসে জমা দিয়েছেন। সে রেজিগনেশন লেটার ইজ আন্ডার মাই এক্সামিনেশন। আমি কালকে এটাতে অর্ডার পাস করে দেবো। এদিন দল ছাড়ার পরেই তৃণমূলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তাপস রায়। মুখ খোলেন দুর্নীতি এবং সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগ নিয়েও। একই সঙ্গে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও অভিমান ঝরে পড়ে প্রবীণ নেতার গলা থেকে। তাপস রায়ের দাবি, 12ই জানুয়ারি তার বাড়িতে ইডি অভিযানের পর পাশে দাঁড়ায়নি দল। মুখ খোলেননি মুখ্যমন্ত্রীও। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যখন বক্তৃতা দিলেন বিধানসভায়, আমার বাড়ি ইডি অভিযান, এটা উল্লেখ করতেই পারতেন। তিনি শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে সেটা বললেন। তাপসের সব অভিযোগে অবশ্য উড়িয়ে দিয়েছে তৃণমূল শিবির। বিবৃতি দিয়ে শাসক দল জানিয়েছে, হয় তিনি অতিরিক্ত আত্মবিশ্বাসী, নয়তো বাংলার মানুষকে বোকা ভাবছেন। আগামী দিনে দিদির ছবি নিয়ে বিজেপির জমিদারির বিরুদ্ধে লড়াই হবে, যে দিদি কোভিড আমফানের মতো কঠিন সময়ে মানুষের পাশে থেকেছেন। তৃণমূল সূত্রে আরও বলা হচ্ছে, দলের পক্ষ থেকে তাপস রায়ের সঙ্গে যোগাযোগের সব রকম চেষ্টা করা হয়েছিল। বাড়িতে অভিযানের পর ইডি তার ফোন নিয়ে চলে যায়। 2 দিন পর ফোন চালু হলে দলীয় নেতৃত্ব তার সঙ্গে কথা বলেন। তাতেই দলীয় নেতৃত্বের ধারণা হয় যে তাপস রায় ইতিমধ্যে মনস্থির করে ফেলেছেন এবং কিছু বাধ্যবাধকতার মধ্যে রয়েছেন। আমাদের দল আমাদের মা, দল আমাদের জন্ম দেয়, দল আমাদের রাজনৈতিক পরিচিতি দেয়, রাজনৈতিক অস্তিত্ব দেয়। কিন্তু আমি সামান্য কারণে মাকে ত্যাগ করে পাশের বাড়ির মহিলাকে মা বলে ডাকতে শুরু করব, এটা তখনই সম্ভব যখন পাশের বাড়ি থেকে বড় কিছু অফার আমার কাছে থাকবে। প্রাক্তন দলের সব অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন তাপস রায়। আগামী দিনে কোন পথে হাঁটবেন তা নিয়ে ধোঁয়াশাও জিয়ে রেখেছেন। তবে তাপসের পদত্যাগের পরেই জল্পনা ছড়িয়েছে তিনি হয়তো বিজেপিতে যোগ দেবেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আসন কলকাতা উত্তর থেকে পদ্ম প্রতীকে প্রার্থী হতে পারেন বলেও কোনো কোনো মহলে জল্পনা চলছে। তাপস রায় রাজনৈতিক দলে যুক্ত হবেন কিনা, কোন দলে যেতে চান, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব আমার কাছে এখন আমাদের কাছে আসেনি।
আমাদের কাছে এলে ভারতীয় জনতা পার্টির কিছু নিজস্ব নিয়ম নীতি রয়েছে। আমরা প্রথমেই উত্তর কলকাতা জেলা বিজেপির মতামত চাইব। এদিন দলত্যাগ ও পদত্যাগের পর নিজেকে মুক্ত বিহঙ্গ বলে দাবি করেন তাপস রায়। ভোটের মুখে তার মুক্তি দশা কতদিন বজায় থাকে সেদিকে তাকিয়ে রাজ্য রাজনীতির কারবারিরা। ক্যামেরায় দেবজ্যোতির সঙ্গে প্রবীরের রিপোর্ট, জি24 ঘন্টা। হাওয়ায় জোর এই মুহূর্তে চর্চা যে মুক্ত বিহঙ্গ, এই মুহূর্তের মুক্ত বিহঙ্গ তিনি গেরুয়া খাঁচার দিকে এগিয়ে চলেছেন কিনা। আমি তন্ময়ের কাছে শুরুতে আসি। তন্ময়, তাপস রায় তাকে বোঝানো হলো কিন্তু কোনো কিছুই কাজে লাগলো না। তাপস রায় তিনি একরাশ ক্ষোভ উগড়ে দল ছেড়েছেন। দেখুন, যে কোনো একটা দলের মধ্যে ক্ষোভ, অভিমান থাকতে পারে, ভিন্ন মতামত থাকতে পারে, এবং আমরা তৃণমূল কংগ্রেসের মধ্যে যথেষ্ট গণতন্ত্র রাখি। সেখানে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন, বলার ফোরামও আছে, সেই ফোরামেও তিনি বলতে পারতেন। কিন্তু এর আগেও আমরা দেখেছি বিগত কিছুদিন থেকেই যেভাবে সংবাদ মাধ্যমের সামনে তিনি মুখ খুলছিলেন, তারপরেও আমাদের দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তাকে যা বার্তা দেওয়া হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে ইডির যে অভিযান, তারপর থেকেই কি তার এইরকম মনস্থির করে ফেলেছেন? এক, দ্বিতীয় কথা হচ্ছে প্রত্যেকবার নির্বাচনের ঠিক। তন্ময়, এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যে যেটা তোমরা এতদিন বলে আসতে যে ইডি কোথায় অভিযান করবে, কোথায় হানা দেবে, সেটা নাকি শুভেন্দু অধিকারী আগে থেকে জানতে পারেন, এবং শুভেন্দু অধিকারী যেখানে যেখানে হুঁশিয়ারি দেন, হুঙ্কার দেন, সেখানে ইডি বা আয়কর তারা হানা দেয়। তাপস রায় তোমাদের দলে থাকাকালীন যেটা বলেছেন সেটা আরও সিরিয়াস, যে ইডি তার বাড়িতে হানা দিতে পারে, এরকম একটা তথ্য নাকি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আলোচনা হয়েছিল। হ্যাঁ, সেটা তিনি বলছেন বা বলেছেন নিশ্চিতভাবে, কিন্তু সেইটা আমার ধারণা উনি আগেই ওনার সিদ্ধান্ত যেটা নেওয়ার নিয়ে ফেলেছিলেন, এবং তারপরেই যাতে সংবাদ মাধ্যমে সেই বিষয়টাকে খাওয়ানো যায়, তখন তিনি এইভাবে বিভিন্নভাবে বিষয়টাকে প্রতিস্থাপন করার চেষ্টা করেছেন। তাপস রায়কে যারা দেখেছেন, আমরাও আমাদের দীর্ঘ কর্মজীবনে, আমি জানি সম্বিত হয়তো আমার সঙ্গে একমত হবে, সম্বিত যদি খুব ভুল না করি, তাপস রায় খুব বেশি প্রচারমুখী বা এই যেটা সংবাদ মাধ্যম কি খায় তার উপর নির্ভর করে কথা বলেন বা আচরণ করেন, এরকম খুব একটা কিন্তু দেখা যায় না। কি বলো সম্বিত? এক্স্যাক্টলি, তাপস রায়কে আমরা যেরকম চিনি, তিনি যে খুব প্রচারমুখী এবং আমার মুখটা একবার দেখিয়ে দিও বা আমার বাড়িটা একটা নিয়ে যাও বা আমার কোট একটা ব্যবহার করো, এটা আমরা কখনো তাপস রায়ের ক্ষেত্রে দেখিনি। কিন্তু যেটা বারবার ধরে মনে হয়েছে এই কদিন ধরে, যে তিনি প্রচন্ডভাবে অভিমানে রয়েছেন যে তার বাড়িতে ইডি হানা কি করে হলো, এবং সেইটাই তার ক্ষোভের বড় একটি কারণ, যেটা নিয়ে তিনি বারবার কথা বলেছেন এবং বিভিন্ন সময় আমরা দেখেছি কথা বলেছেন। এবং গত দুদিন ধরে কুণাল ঘোষ তিনি যখন নেতৃত্বের বিরুদ্ধে সরব হচ্ছেন বা উত্তর কলকাতার সভাপতি সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হচ্ছেন, তখন তিনি আরো তার ক্ষোভ উগড়ে দিচ্ছেন এবং তার মনে হয়েছে যে এইটা এই সময় ভেন্টিলেট করা যায়। সুমিত, এমন একটা সময় যখন আমরা দেখলাম যে ব্রাত্য বসু এবং কুণাল ঘোষ তারা তাপস রায়ের বাড়িতে গেছেন, এবং যখন কুণাল ঘোষ তাপস রায়ের বাড়িতে, সেই সময় কুণাল ঘোষের কাছে শোকজের নোটিশ পৌঁছে গেল, এরকম তথ্য আমরা সংবাদ মাধ্যমে পেলাম। এগুলো কি কোথাও ম্যাটার করতে পারে? অর্থাৎ কোথাও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পাশে দল আছে, এই বার্তাটা, সেটা তাপস রায়কে আরো তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা ফ্যাক্টর হয়ে উঠলো বা অনুঘটকের কাজ করলো? হ্যাঁ, অবশ্যই। এবং সেটা যে আজকে সকালবেলায় তিনি রিয়েলাইজ করলেন তা নয়, বা তিনি যখন বসে আছেন তখন কুণাল ঘোষের হোয়াটসঅ্যাপ মেসেজে শো কজ নোটিস আসছে সেটাও নয়। আমার যেটা মনে হয় যে তিনি আগেই বুঝতে পেরেছেন যে দল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন এবং যার বিরুদ্ধে তার খুব ক্ষোভ। আমরা দেখলাম যে তিনি নাকি, সুদীপ বন্দ্যোপাধ্যায় নাকি ইচ্ছে করে ইডির মাধ্যমে ইডিকে বলে তার বাড়িতে ইডি হানা করিয়েছেন, এই অভিযোগ যখন তিনি করছেন, সেটাই তখন তিনি নিশ্চয়ই রিয়েলাইজ করেছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পাশে দল রয়েছে, তার পাশে যে দল নেই সেটা তার কাছে পরিষ্কার হয়ে গেছিল। এবং যেটা আমরা দেখেছি যে তিনি যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সিদ্ধান্ত নিচ্ছেন যে তিনি ডায়মন্ড হারবারে নিজেকে সীমাবদ্ধ রাখবেন, তখন যারা যারা তার সঙ্গে দেখা করতে গেছেন তার মধ্যে তাপস রায়ও একজন ছিলেন। তো তখনও পর্যন্ত তো আমরা এইরকম কোনো সিদ্ধান্ত তিনি নিতে যাচ্ছেন যে তিনি দল ছেড়ে দেবেন বা তিনি বিজেপির দিকে চলে যাবেন, সেটা আমরা দেখিনি। কিন্তু সেই রিয়েলাইজেশনটা নিশ্চয়ই সময়ের সঙ্গে সঙ্গে তার হয়েছে যে দল তার পাশে নেই, কেউ তার বাড়িতে ইডি হানাননি,
এবং আমি বারবার এই কথাটাই বলবো যে তার মূল ক্ষোভটা যেটা বেরিয়ে আসছিল যে তিনি যেভাবে রাজনীতি করে এসেছেন, এবং সেটা রাজনৈতিক সতীর্থরা তারাও স্বীকার করেন যে তাপস রায়ের বিরুদ্ধে সেরকম অন্যায়ের কোনো অভিযোগ কেউ কখনো তুলতে পারেনি, কিন্তু ইডি হানা যখন হচ্ছে অবভিয়াসলি তখন একটা অভিযোগ তো রয়েছে, এবং যার উপর ভিত্তি করে ইডি হানা হচ্ছে তখন অবশ্যই তার গায়ে একটা কালি লেগে গেল। তো সেইখানে দল তাকে সাপোর্ট করছে না সেটা তিনি অনেক আগে রিয়েলাইজ করেছিলেন, এবং তিনি যে দল ছাড়ছেন তিনি সেটা অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছেন, এবং যেটা আজকেও জানিয়েছেন, যেটা আমরা দেখলাম যে তিনি সম্ভবত এই মাসের শুরুতেই দলনেত্রীকে জানিয়ে দিয়েছিলেন। আমি আসবো সম্বিত তোমার কাছে, আমি অর্চনাদির কাছে আসি। অর্চনাদি, একটু হালকা ছলেই শুরু করি। বাজারে এই মুহূর্তে জোর গুঞ্জন যে তাপস রায় তিনি বিজেপি জয়েন করছেন, এবং অনেকে এটাও বলছেন এক ধাপ এগিয়ে গিয়ে যে সজল ঘোষের কপাল পুড়ল। না দেখুন, তিনি এখনো রিজাইন করে একটা দলে যাবেন বলে কিছু ঠিক হয়নি। সুতরাং এত আগে উনি আদৌ পলিটিক্যালি অন্য পার্টিতে জয়েন করবেন কিনা, জয়েন করলে বিজেপিতে করবেন কিনা, করলে বিজেপি তাকে টিকিট দেবে কিনা, এবং দিলে সেটা সজল ঘোষ পেত কিনা, এতগুলো জিনিস পর দাঁড়িয়ে আছে যে এটা নিয়ে বলতে হবে। আমি যেটা বুঝতে পারছি, আমি অনেক দিন ধরে ওনাকে চিনি। এই ভদ্রলোককে আমি, আমার ওই পাড়ায় চেম্বার ছিল, অত্যন্ত সহজ সরল স্ট্রেট ফরওয়ার্ড লোক। আমি নিজে আমার চেম্বারে আসতেন, দেখেছি। তো দলটা এখন প্রথম ইডি হানা যেদিন হলো সেদিন আপনি কোনো ফোরামে বলেছিলেন যে ইডি কি করে তাপস রায়ের বাড়িতে হানা দিচ্ছে, এরকম সহজ সরল একজন স্ট্রেট ফরওয়ার্ড লোকের বাড়িতে? সেটা আমি বলিনি, কিন্তু মনের ভেতরে কোনো একটা সময় মনে হয়েছিল এও চোর হয়ে গেল। মানে বলে না যে সৎসঙ্গে স্বর্গাবাস। এখন তৃণমূল দলের যারা মনে হচ্ছে না চোর হয়নি সবাই, না সেটাও আমি জানি না, সেটা ইডি বলবে, সেটা ইডি বলবে। ইফ হি ইজ ক্লিয়ার, মানে এই যে 52 দিন আগে তার বাড়িতে ইডি হানা হয়েছে, সেদিন আপনার খুব আক্ষেপ হয়েছে যে এই মানুষটাকে এরকম ভালো জানতাম, তিনি চোর হয়ে গেল, আর আজকে মনে হচ্ছে না ইনি চোর হতেই পারেন না। একটু বলতে দিন প্লিজ। দেখুন, তৃণমূল দলটা এখন মমতা ব্যানার্জির হাতে নেই, ওটা এখন শাহজাহানদের হাতে। যারা 2 বছর 3 বছর তৃণমূল করে তাদের মোটামুটি যা ব্যাংক ব্যালেন্স, যা বাড়িঘর গাড়ি এবং সম্পত্তি হয় সে দেখার মতো। সেখানে তাপস রায়কে আমি নিজে চিনি, আমার চেম্বার পাড়ায়, তিনি এখনো সেই বউবাজারের ওই পুরনো দোতলা বাড়িতে থাকেন। এটা তো একটা ইমপ্রেশন ক্রিয়েট করতে বাধ্য। এবং যখন বউবাজারে টানেল বিভ্রাট হলো সেই সময় তাকে ওখান থেকে আস্তানা সরাতে হয়েছিল, সেটা আমি অত ডিটেলস জানি না, একটা রাফ আইডিয়া আছে যে ভদ্রলোককে চিনি। এইরকম একটা লোক, সে যখন তৃণমূলে এতদিন ধরে রয়েছে, তারও তো একটা সম্মান আছে। আমি দীর্ঘদিনের এমএলএ, দীর্ঘদিনের মন্ত্রী। আর তার যখন বাড়িতে ইডি, তিনি যেটা বলছিলেন যে তৃণমূলের থেকে ছাড়ার তার প্রধান কারণ তিনি বলছিলেন এখন শুধু দুর্নীতি আর দুর্নীতি। আর সত্যিই তো, যখন ইডি গেছে আমরা ধরে নিয়েছি হি ইজ আ পার্ট অফ দুর্নীতি। আর আজকে যদি বলেন যে তার দুর্নীতি নেই বা সে বিজেপি জয়েন করবে, সেখানেও এটা বলবে ইডি উইল সার্টিফাই বা কোর্ট উইল মনিটর কি ওনার মধ্যে কিছু আছে কি নাই। সেটা আমার, দেখুন উনি বিজেপিতে আসবে কিনা এটা একটা কল্পনা, আমার আপনার মধ্যে ভাবনা যে হয়তো এসে যাবে ভোটের বাজারে সবাই, সেটা দেখা যাবে। আর না, যদি এসে যায়, যদি তাপস রায়ের মতো একজন ভদ্র মানুষ যিনি তৃণমূলের মতো চোরের দলে থেকেও নিজেকে প্রমাণিত করতে পারছেন যে তিনি চোর নয়, আপনার দল ছাড়লে দলের মুখপাত্র ছিলাম, তারা ওনাকে ডিফেন্ড করে গেছি। কিন্তু আমি এখানে একটু অ্যাড করব, শ্রমিক ভট্টাচার্যের সেদিনের বাইট, আমি যদি খুব ভুল না হই আমার এখনো মনে আছে, যেখানে তিনি তাপস রায়ের সম্পর্কে কিন্তু নেতিবাচক কথা বলেননি। হ্যাঁ, আমি দেখেছি সেটা আমরা দুজনকে ধন্যবাদ জানাই যে তারা বলেননি। এই যে খারাপ লাগার জায়গাটা সন্দেশখালী কাণ্ড এবং দুর্নীতি। আচ্ছা, সন্দেশখালী কাণ্ডের পরে ওনার বাড়িতে ইডি অভিযান হয়েছে, তাহলে সন্দেশখালী নিয়ে যদি ওনার বিবেক জাগ্রত হয়েই থাকে, হতেই পারে, কারোর মনে হতেই পারে, তাহলে সেটা ইডি অভিযানের আগে কেন সন্দেশখালী নিয়ে মুখ খুললেন না? ইডি অভিযান হয়ে গেল, তারপরে 2 দিন পর তার ফোন অন হলো, এবং তারপর থেকে আমরা বিভিন্ন সময় শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে যোগাযোগ করার চেষ্টা হলো, এবং তারপরে তিনি টিভিতে বলে বসতে শুরু করলেন যে এটার একটার পর একটা বিস্ফোরক কথাবার্তা বলতে শুরু করলেন। এবং দল তারপরেও তার সঙ্গে, যেহেতু উনি দীর্ঘদিনের কর্মী এবং দল সমস্ত কর্মীদেরকে সম্মান জানায়। উনি শুক্রবার থেকে বলছেন, শুক্রবার কুণাল ঘোষের বিস্ফোরক মন্তব্যের পর উনি বলেছেন, আপনারা দেখবেন আপনাদের পুরনো বাইটে আছে, উনি বিভিন্ন সময় দলেরই একজন থেকে আরেকজন সম্পর্কে বিভিন্ন সময় কিন্তু এগুলো তো সেইটাকে করে
আমি এই পয়েন্টে আসছিলাম, যদি সেইটা উনি অতদিন আবার থেকে set বলে হয়ে থাকেন গেছে। তাহলে আজকে গিয়ে দল ছেড়ে দেওয়ার মতো স্টেপ কেন নিতে হচ্ছে? কলতান, এক সেকেন্ড আসবো। ছেড়ে দেওয়ার মতো কত অবস্থা কথা বিস্ফোরক হচ্ছে বললো, কেন? আবার সেটিং হয়ে গেছে আপনাদের। কলতান না, সেটিং কার সঙ্গে হচ্ছে সেটা দেখুন। আসবো প্লিজ। কলতান কিছুদিন আগে আমরা দেখলাম, দুদিন আগে একজনের আসবো ব্যাপারে। please। প্রথম কথাটা হচ্ছে যে এই রাজনীতি বলে এখন যেটা পশ্চিমবাংলায় চলে আর কি, এটার সাথে অতীতের রাজনীতির তো একটা বিস্তর ফারাক। অতীতের রাজনীতিতে মত পথের বিরাট ফারাক ছিল, সমস্যা ছিল, কেন্দ্রের সাথে রাজ্যের গণ্ডগোল টানাটানি নানান কিছু ছিল। কিন্তু অতীতে কখনো রাজ্যের বিরোধী দলের নেতা কর্মীরা শাসক দলের মূল যিনি মুখ্যমন্ত্রীকে চোর বলে অভিহিত করছেন, এই রাজনীতি অতীতে ছিল না, যেটা এখন হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসকে তার গোটা লাগেজ ব্যাগেজটা নিয়ে চলতে হবে, কারণ সেই সময় এই ঘটনা ঘটেছে। 11-র আগে এই ধরনের রাজনৈতিক ফারাক ছিল, এই ধরনের কে কত টাকা খেলো, কে কম খেলো, বেশি খেলো, কার বাড়িতে ইডি সিবিআই গেল, কেন গেল, এইগুলো ছিল না। এইটা একটা দুর্ভাগ্যজনক বিষয়। দ্বিতীয় কথাটা হচ্ছে, আরও মানে চমৎকৃত হলাম আমি শুনে যে বিজেপির মুখপাত্র বললেন যে ইডি উইল সার্টিফাই। তাহলে ইডি সার্টিফাই করার আগে অবধি ED will put their আর আমাকে report, they are বলতে দিন, investigating as is আপনি certified যদি করা আমার যাবে কথার না। মাঝখানে কথা বলেন তাহলে মুশকিল হয়ে Investigating যাবে। যদি আসবে এক এক করে, আপনি হ্যাঁ। কথাগুলো ঠিক বলুন। আমি আমার মতো করে বলবো, আপনার মতো করে বলবো না তো। কথা হচ্ছে ইডি উইল সার্টিফাই, কথাটা আপনি বলেছেন। তাহলে ইডি সার্টিফাই করার আগে অজিত পাওয়ার আপনার দলে ঢুকে গেল কি করে? ইডি সার্টিফাই করার আগে হেমন্ত বিশ্ব শর্মা ঢুকে গেলেন কি করে? তাহলে ইডি যতক্ষণ এই মামলাটা, যেটা তাপস রায়ের ক্ষেত্রে ইডির যে অভিযোগটা, সেইটা সার্টিফাই করার আগে অবধি উনি বিজেপিতে জয়েন করবেন না, এই গ্যারান্টিটা আপনি তো মনে মনে জানতেন। উনি ভালো লোক। আমি একটু অন্য প্রসঙ্গে একটু জিজ্ঞেস করি কলতান, কিন্তু কাল থেকে কি ঈষৎ বিষণ্ণ? কারণ জাস্টিস গাঙ্গুলি, যিনি ইস্তফার সিদ্ধান্ত দিয়েছেন, আগামীকাল তার ইস্তফাপত্র পেশ করবেন এবং সক্রিয় রাজনীতিতে আসতে চলেছেন, তো এরকমভাবে তাপস রায়ের কে নিয়ে যেমন গুঞ্জন, তেমনই প্রবল গুঞ্জন, এবং যেটাকে জাস্টিস গাঙ্গুলি রুল আউট করেননি অন্তত এখনো পর্যন্ত, যে তিনি বিজেপিতে যোগদান করছেন। তো আমরা এর আগে দেখেছি যে মোটামুটিভাবে তার একটা বাম মনস্কতা নিয়ে তোমরা বিভিন্ন সময় আলোচনা করেছো। বইমেলায় গিয়ে তিনি বামেদের স্টল, সেখানে বইমেলায় বামেদের স্টল তো একটা যাওয়ার মতো জায়গা, সেখানে বিভিন্ন ধরনের বইপত্র পাওয়া যায়। তাতে যথেষ্ট উৎসাহিত ছিলে তোমরা, উৎসাহিত ছিলে তোমরা যথেষ্ট। বইমেলায় বামেদের স্টলে সমস্ত মানুষ স্বাগত, কারণ ওখানে বিভিন্ন ধরনের বইপত্র ইত্যাদি পাওয়া যায়। না, উৎসাহ অনুৎসাহ এখানে প্রশ্নই নেই। যে কোনো মানুষ রাজনীতিতে তার আসার অধিকার আছে, তিনি রাজনীতিতে এসে তার কাজ করবেন, তাতে কোনো অসুবিধার ব্যাপার নেই। কিন্তু এমন কোথাও যাবেন না যাতে করে আসলে একটা দুর্নীতির বিরুদ্ধে লড়তে গিয়ে আরেকটা দুর্নীতির দাগ ওনার গায়ে লেগে যায়। উনি মানে অভিষেকের কাছে আসি। অভিষেক, আচ্ছা, তাপস রায় দল ছাড়লেন। আচ্ছা, তাপস রায় দল ছাড়লেন। তাপস রায়, অভিজিৎ গাঙ্গুলি দুটো নিয়েই আমি অবশ্যই বক্তব্য রাখবো। জাস্ট একটা প্রশ্ন, মানে একটা বক্তব্য দিয়ে শুরু করি। যেদিন তাপস রায়ের বাড়িতে ইডি রেড হচ্ছে, সজল ঘোষ একটা ইন্টারেস্টিং বক্তব্য দিয়েছিল। অদূর ভবিষ্যতে তাপস রায় তার প্রতিদ্বন্দ্বী হতে পারেন, তার সিটটা কাঁচি করতে পারেন, সেই দূরদৃষ্টি ছিল বলে কিনা আমি জানি না। সজলদা একটা ইন্টারেস্টিং কথা বললো যে ইডি যার বাড়িতে যায় তার বাড়িতে চা খেতে যায় না। তুমি খুঁজে পাবে এটা আর্কাইভে, কোট আন করে এই কথাটা বলেছো। চা খেতে যায় না, চা খেতে যায় না, নিশ্চয়ই কোনো খবর আছে বলে নিশ্চয়ই গেছে। এটা কিন্তু সজল ঘোষ কোট আন কোট বলেছিল। এবার চা খেতে গেছে নাকি পরবর্তীকালে, মানে চায়ের সঙ্গে বিজেপির তো একটা সম্পর্ক আছে, আমি ওইদিকে আজকে আর নাই বা গেলাম। তাপস রায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও চায় পে চর্চা হচ্ছে, খুব ইন্টারেস্টিং জিনিস। তাপস রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় একজন 2021 পর্যন্ত সচেতক ছিল, আরেকজন আজ অব্দি লোকসভার সচেতক। দুর্ভাগ্যবশত কেউ তাদের দলটাকে সচেতন করতে পারেনি। আনফর্চুনেট ব্যাপারটা হচ্ছে এটা। সমস্যাটা যে এখানে যে অভিযোগটা করছে, সেই অভিযোগটা খুব ইন্টারেস্টিং অভিযোগ। যে অভিযোগটা আমরা বারবার বলেছি যে ইডি রেড করানো হয়, যেই করুক না কেন ইডি রেডটা করানো হয়, ইডি রেডটা করানো যায়, নাম্বার 1। নাম্বার 2, আমরা যখন বিজেমূল বলতাম, এখানে কিন্তু বারবার সেই কথাটাই বলছে। মানে তাপস রায়ের যে অভিযোগটা, সুদীপ ব্যানার্জি ইজ নট আ টম, ডিক অ্যান্ড হ্যারি, পাড়ার পাঁচুদা নয়। সে বলছে যে সুদীপ ব্যানার্জির এতটা ক্ষমতা আছে যে ইডি রেড করাতে পারে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন। ওনাকে যখন তোমরা প্রশ্ন করেছো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন আপনারা বলেননি, শীর্ষ নেতৃত্ব টপ টু বটম জানে, তাহলে এই প্রশ্রয়টা কেন? এই প্রশ্রয়টা নিয়েই আমার একটুখানি গোলমেলে লাগছে। এবং কুণাল ঘোষ বা তাপস দা আরেকটা ইন্টারেস্টিং কথা বলেছিলেন যে রাজ্যপাল হয়ে একজন তার কি বলবো সুপার অ্যানুয়েশন প্ল্যান করছেন। খুব গুরুত্বপূর্ণ বক্তব্য এক একটা। আবার বলছি, রাজনীতিতে যারা আমরা একটু আধটু ছাত্র তারা কিন্তু এগুলো জানি। আর আরেকটা যেটা সম্বিত দা বললো খুব ইন্টারেস্টিং, যে ডায়মন্ড হারবারে সাংসদের বাড়িতে যারা যারা গেছিল
তারাই আজকে একটু বেসুরো গাইছে, সেটা কুণাল ঘোষ হোক, তাপস রায় হোক। আমি জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনের পরে বাংলার অজিত পাওয়ার হবে কিনা, আমার অতটা দূরদৃষ্টি নেই, কিন্তু যদি হয় আমি অবাক হব না। তার কারণটা কি বলতো, এখানে একটু অভিজিৎ গাঙ্গুলির আমি একটা লাইন অ্যাড করতে চাই। আমাদের প্রত্যেকেরই কিন্তু লোধা কমিশনের একটা ইন্টারেস্টিং রায় মনে আছে, যেটা আমরা বিশ্বাস করি ভারতীয় ক্রিকেটের প্রশাসনকে মানে একদম কুলিং অফ পিরিয়ড। কারণটা কি, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আমি আজকে এই মুহূর্তেই একটা রায় দিয়ে বেরিয়ে, সেটা রঞ্জন গগৈ হতে পারে, যে রঞ্জন গগৈ রাম জন্মভূমি রায় দেওয়ার পর রাষ্ট্রপতি মনোনীত এমপি হতে পারেন না। সেখানে স্যাংটিটির প্রশ্ন আছে। যখন আমি আর তুমি এখানে আলোচনা করছি, ভারতবর্ষের 4টে স্তম্ভের একটা স্তম্ভকে আমরা জুডিশিয়ারি বিশ্বাস করতে চাই, যেখানে যে মানুষগুলো নিরপেক্ষ হবে, আমরা এটা আশা করি বলেই তোমার হয়তো মনে আছে যে নানাবতী কমিশনের জন্য আজকে জুরি সিস্টেমটা উঠে গেছে, কারণ ইম্পার্শিয়াল হতে হবে, ইম্পার্সোনাল হতে হবে। আমি আসবো, আমি এখানে একটু তন্ময়ের কাছে আসি। তন্ময়, আমরা দেখছি কুণাল ঘোষ অন্তত গত 3 দিনের ডেভেলপমেন্ট যদি আমরা দেখি, তাপস রায় আরো বেশি বিস্ফোরক হলেন, কুণাল ঘোষ তার বিস্ফোরণ ঘটার পর, এবং কুণাল ঘোষ তাকে শোকজ করা হলো। কুণাল ঘোষ তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চা খেতে গেছেন, অথচ তাপস রায় তিনি দল ছেড়ে দিলেন। না, দেখুন, আমরা যে বিষয়টা নিয়ে আমি যেটা নিয়ে বলতে চাইছিলাম, যে দলের মধ্যে আপনি বলছিলেন না যে একটা দক্ষিণপন্থী দল এরকম হতেই থাকে। আমার বক্তব্য হচ্ছে দলের মধ্যে ভিন্ন মত আছে, ভিন্ন মত থাকার জন্য তারা বলছেন, সেই বলা থেকে দলটাই ছেড়ে চলে গিয়ে আমি যদি সম্পূর্ণ অন্য মতাদর্শের একটা জায়গায় গিয়ে পৌঁছাই, কারণ আমরা যারা সবাই মিলে একটা লড়াই করছি, সেই লড়াইয়ের জায়গা থেকে অন্য জায়গায় সরে যাচ্ছি কিনা সেটা ইম্পর্টেন্ট। এখন কুণালদা গেছেন সুদীপদার বাড়িতে, সুদীপদা ডেকেছেন, তাদের নিজেদের মধ্যে কি কথা হচ্ছে সেটা অত্যন্ত ব্যক্তিগত হয়তো, কিন্তু আমি বলতে পারবো না এখানে বসে। কুণাল ঘোষ বলেছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় মোদি ভক্ত, মোদির হয়ে কাজ করেন, মোদি তাকে জেল খাটা থেকে বাঁচিয়ে রেখে দিয়েছে, এবং যথেষ্ট অ্যাগ্রেসিভ মন্তব্য তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী বিধায়ক সম্পর্কেও বলেছেন। ঠিক, কিন্তু কুণালদা কিছুক্ষণ আগেই আমি দেখছিলাম, সংবাদ মাধ্যমে দেখছিলাম, উনি বলেছেন যে আমি এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাই না সুদীপদার সঙ্গে, কোথাও একটা হয়তো ছোট ভুল বোঝাবুঝি হয়েছিল, আমি যাচ্ছি ঠিক করে নেব কথা বলে। তো এইটা যদি হয়ে থাকে, জি 24 ঘন্টাকে যে সাক্ষাৎকারটা সেটা শুনেছিলে? একদম শুনে কি মনে হচ্ছিল ভুল বোঝাবুঝি? না, সেটা তো কুণালদা বলবেন এই মুহূর্তে আমাদের দলের পক্ষ থেকে। আমি এক মিনিট বলি এই মুহূর্তে দলের পক্ষ থেকে একটা শোকজ করা হয়েছে, হয়তো এই মন্তব্যগুলো করার জন্যই শোকজ করা হয়েছে, সেটা দলের শীর্ষ নেতৃত্ব বলতে পারবেন। দ্বিতীয় কথা হচ্ছে, মুখপাত্রর পদ থেকে উনি ইস্তফা দেওয়ার পর সেই ইস্তফা গৃহীত হচ্ছে, অর্থাৎ উনি এখন 1 মিনিট অভিষেক বলছি, 1 মিনিট, উনি এখন দল যে কথাটা বলছেন সেটা দলীয় কথা নয়, ব্যক্তি হিসাবে কুণালদা নিশ্চিতভাবে বলবেন। জাস্ট একটা লাইন শুধুমাত্র বলে যাব যে অর্চনাদি বলছিলেন না 2 বছর জয়েন করলে তাদের প্রচুর ব্যাংক ব্যালেন্স। আমি গত 2 বছর হলো তৃণমূল কংগ্রেসে জয়েন করেছি, আমার ব্যাংক ব্যালেন্সটা প্লিজ একটু চেক করে নেন। নট এ ফিট পারসন, তৃণমূলে তুমি ফিট নাও, আমি বলছিল যে সজল একটা কথা বলছিল, ইডি চা খেতে যায় না, তবে এটাও ঠিক, ইডি কিন্তু পিঠে খেতেও যায় না উদয়ন গুহর মতো সন্ধ্যেবেলা বা ভোরবেলা। তৃণমূল দলের এখন যা স্ট্যান্ডার্ড দাঁড়িয়েছে, হয় চুরি পয়সা দুর্নীতি আর না হয় মহিলা সন্দেশখালী। আজকে ভোটের মাথায় দাঁড়িয়ে আপনাদেরই নেতারা বিজেপির অর্চনা মজুমদার এবং কি বলছেন বারবাকির এমপি যে ক্লিপিংসটা বেরিয়েছে সেটা তো জনসম্পর্কে দেখানো যাবে না, ক্যান্ডিডেট থেকে বিদ্রোহ হয়েছে। শুনুন, অন্যদিকে চলে গেলে টপিক অফ ডিসকাশনটা মহিলা নিয়ে, আপনাদের মহিলা সম্মান নিয়ে এত যদি বক্তব্য থাকে। আমাদের টপিকটা হলো যে তাপস রায়ের মতো একটা পুরনো মানুষ দীর্ঘদিন ধরে আছেন, তিনি কেন তৃণমূল ছাড়লেন? ইডি ভুল করেছে ওনার বাড়িতে গিয়ে, যে কারণে গিয়ে থাকুন না কেন, ইডির কাজ করছে, এটা নিশ্চিতভাবে অর্চনাদি কালকে এলে অন্য কথা বলবেন, আমি আমার কাজ করছি, এটা নিয়ে
ক্রিটিসাইজ না করে লেট আস ওয়েট। মানে ইডি কে কি সুদীপ বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছিল, সেটা আপনারা ভালো বলবেন। মানে তারপরে ইডি কে পাঠানো যায়, আপনারা ভালো, আরে মানে সুদীপ পাঠানো যেই পাঠায় ইডি কে পাঠানো যায়। কি বললো সেটা আমাকে ছোট্ট বিরতি নিতে হবে, একটা ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনারা। ফিরে এলাম বিরতির পর। আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন রাজ্য পুলিশের অবসরপ্রাপ্ত কর্তা, অবসরপ্রাপ্ত ডিজি অধীর শর্মা। তার কাছেও আমরা যাব। শুরুতে আপনাদের দেখাবো কমিশনের ফুল বেঞ্চের সামনে রাজ্যে এক দফায় ভোট চাইল তৃণমূল, ভুয়ো ভোটার নিয়ে সরব হলো বিজেপি, ভোটে কেন্দ্রীয় বাহিনীতে সক্রিয়তার দাবি জানালো বাম কংগ্রেস। এরই মধ্যে সন্দেশখালী নিয়ে বসিরহাটের এসপিকে তুলোধনা, জেলায় জেলায় শাহজাহানদের গ্রেফতার করুন, পুলিশকে কড়া নির্দেশ কমিশনের ফুল বেঞ্চের। দোরগোড়ায় লোকসভা নির্বাচন, ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে কলকাতায় জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, যার নেতৃত্বে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সোমবার শহরের এক 5 তারা হোটেলে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন কমিশনের সদস্যরা। পরে জেলা শাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের সঙ্গেও বৈঠক করেন তারা। সূত্রের খবর, এদিন পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে সন্দেশখালী প্রসঙ্গে সরব হয় কমিশনের ফুল বেঞ্চ। বৈঠকে উপস্থিত বসিরহাটের প্রাক্তন এসপির থেকেই সন্দেশখালীর অশান্তি, শেখ শাহজাহানের বিরুদ্ধে থাকা ভুরি ভুরি অভিযোগের বিষয়ে জানতে চান কমিশনের প্রতিনিধিরা। বসিরহাটের বর্তমান এসপি মেহেদি হাসান রহমানকে তুলোধনা করে কমিশনের প্রতিনিধিরা বলেন, সন্দেশখালীতে ভয় দেখানো, বোমাবাজি, ধর্ষণের মতো ঘটনা ঘটলে সিনিয়র অফিসারদের সরিয়ে দেওয়া হবে। সন্দেশখালীর প্রসঙ্গে রেশ টেনে বৈঠকে উপস্থিত অন্য পুলিশ কর্তাদেরও কড়া বার্তা দেন কমিশনের প্রতিনিধিরা। সূত্রের খবর, পুলিশের উদ্দেশ্যে তারা বলেন, জেলায় জেলায় সন্দেশখালী শেখ শাহজাহানের মতো যদি কেউ থাকে যার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, তাহলে অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে। এদিন কমিশনের ফুল বেঞ্চের সামনে তৃণমূল দাবি করে ভোট দানের জন্য 11 ধরনের পরিচয়পত্রকেই মান্যতা দেওয়া হোক। একই সঙ্গে রাজ্যে এক দফায় ভোটের দাবিও জানায় তৃণমূলের প্রতিনিধি দল। কেন পশ্চিমবাংলায় ওয়ান ডে ওয়ান ভোট হবে না? কারণটা ওয়ান পোল হবে না কেন? একদিনে কেন হবে না? যদি ভারতবর্ষের অন্যান্য রাজ্যে বিজেপি যেখানে যেখানে রয়েছে সেখানে যদি হয়, কেন পশ্চিমবাংলা হবে না? কয়েকদিন আগেই রাজ্যের 17 লক্ষ ভুয়ো ভোটারের তালিকা সহ কমিশনকে চিঠি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এদিন কমিশনের বৈঠকেও ভুয়ো ভোটারদের অভিযোগে সরব হয় পদ্ম শিবির। আমরা ভোট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে পর্যবেক্ষকদের, বিশেষ করে পুলিশ অবজারভার এবং জেনারেল অবজারভার, স্পেশাল যিনি হবেন বিশেষ পর্যবেক্ষক এবং বিশেষ পুলিশ অবজারভার, তাদেরকে আসার কথা আমরা বলেছি এবং আমরা বলেছি লাগাতার তারা রাজ্য জুড়ে ট্যুর করুন। রাজ্য পুলিশ, রাজ্য প্রশাসনের কোনো কথা তারা যেন বিশ্বাস না করেন। এদিন বৈঠকে কেন্দ্রীয় বাহিনী সক্রিয়তার দাবি জানায় বাম ও কংগ্রেস। দুই শিবিরের পক্ষ থেকে জানানো হয়, সিইও এবং বিডিও পর্যন্ত নিয়ন্ত্রণ করুক কমিশন, না হলে কেন্দ্রীয় বাহিনী দিয়ে কিছু হবে না। সুতপা ও শ্রেয়সীর রিপোর্ট, জি24 ঘন্টা। ইতিমধ্যে আরও কিছু তথ্য আমরা পাচ্ছি, যেমন দক্ষিণ 24 পরগনার জেলা শাসক তিনি যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যে সমস্ত আসনের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছিল পঞ্চায়েত নির্বাচনে, সেই সম্পর্কে পুরোদস্তুর রিপোর্ট দিতে না পারায় ভর্ৎসনার মুখে পড়েছেন। শুধু তাই নয়, প্রশাসনিক আধিকারিকদের কড়া বার্তা দিয়েছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তাদের বক্তব্য যে যদি নির্বাচন কমিশনের নির্দেশ মতো কাজ করতে না পারেন তাহলে আগেই ট্রান্সফার নিন, বদলি হয়ে যান, কারণ নির্বাচন কমিশন যখন আসবে সেই সময় দাঁড়িয়ে তাদের কথা না শুনলে তখন সঙ্গে সঙ্গে বদলি করে দেওয়া হবে। শ্রেয়সী গাঙ্গুলি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শ্রেয়সী, তো রীতিমতো আলটিমেটাম দিয়ে দেওয়া হলো, চরম হুঁশিয়ারি দিয়ে দেওয়া হলো নির্বাচন কমিশনের তরফ থেকে প্রশাসনিক আধিকারিকদের। একেবারে আজকে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে কিন্তু কার্যত চরম হুঁশিয়ারি দিয়েছেন চিফ ইলেকশন কমিশনার এবং যে ফুল বেঞ্চের অন্যান্য সদস্যরা ছিলেন তারা প্রত্যেকেই। এবং কার্যত যেখানে বলা হয়েছে যে নির্বাচন কমিশন অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট যখন থেকে লাগু হবে তখন থেকে কিন্তু নির্বাচন কমিশনের দেওয়া প্রত্যেকটা অর্ডার পুঙ্খানুপুঙ্খভাবে মানতে হবে। যদি কোনো অফিসার মনে করেন যে সেই অর্ডারগুলো মানা তার পক্ষে সমস্যা, তাহলে কিন্তু এখনই তিনি বদলি নিয়ে অন্য জায়গায় চলে যান। তার কারণ সেক্ষেত্রে যদি তিনি সেই সময় না মানেন
তাহলে কিন্তু তাকে বদলিও করা হবে এবং প্রয়োজন হলে তার ক্ষেত্রে কিন্তু ব্যবস্থাও নেওয়া হবে, এমনটাই কিন্তু হুঁশিয়ারি কার্যত দিয়েছে যে ফুল বেঞ্চের সদস্যরা যারা এসেছিলেন তারা। শ্রেয়সী, ধন্যবাদ। আমি প্রথমে অধীরবাবুর কাছে যাব। অধীরবাবু, আপনি কিভাবে দেখছেন আজকে যেরকমভাবে আমরা দেখেছি কার্যত অত্যন্ত কড়া একটা অবস্থান জাতীয় নির্বাচন কমিশনের, যেখানে এই যে আলটিমেট হুঁশিয়ারি দিয়ে দেওয়া হলো যে যদি নির্বাচন কমিশনের কথা মতো কাজ করতে না পারেন তাহলে আগেই ট্রান্সফার নিয়ে নিন। শুধু তাই না, জেলায় জেলায় শাহজাহানদের ধরতে হবে। এবং এই যে বসিরহাটের এসপি, তাকে প্রশ্ন করা হয় শাহজাহান প্রসঙ্গে, তিনি কার্যত তার যে পূর্বসূরি সেদিকে বল ঠেলে দেন এবং সেখানে যে এর আগের, অর্থাৎ যে সময় সন্দেশখালী হয়েছিল সেই সময় যিনি পুলিশ সুপার ছিলেন সেই আধিকারিক, তাকে অবধি রীতিমতো তুলোধনা করেন নির্বাচন কমিশন। আজকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ওনাদের চিফ ইলেকশন কমিশনার আরেকজন ইলেকশন কমিশনার, বর্তমানে দুজনই আছেন, এটা দেখলাম সংবাদ মাধ্যম ফুল বেঞ্চ বলছে, এটা দুজনেই অ্যাকচুয়ালি ফুল বেঞ্চ বর্তমানে। তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেভাবে ইলেকশন পরিচালনা করে, পার্টিকুলারলি লাস্ট 32 ইয়ার্স, মানে আমাদের টিএন সেশন যখন চিফ ইলেকশন কমিশনার ছিলেন তখন থেকেই বিভিন্ন সার্কুলার, বিভিন্ন অর্ডার, বিভিন্ন ক্লারিফিকেশন দিয়ে পুরো ইলেকশন পরিচালনা ব্যাপারটা ওনারা যে ফরম্যাটে নিয়ে এসছেন, যে ফ্রেমওয়ার্কে নিয়ে এসছেন, সেটাই আজকে আমরা দেখলাম। এখনও ইলেকশন ঘোষণা হয়নি, মডেল কোড অফ কন্ডাক্ট এখনও পুরোপুরি এখানে ইনফোর্স হয়নি, কিন্তু ইলেকশন কমিশনেরই আরেকটা সার্কুলার আছে। 6 মাস আগের থেকেই তারা যারা বিভিন্ন প্রশাসনিক আধিকারী এই কাজের সঙ্গে যুক্ত থাকেন তাদের উপরে বিভিন্ন রকম সার্কুলার, বিভিন্ন রকম অর্ডার, যার মধ্যে ইভেন যে ট্রান্সফারগুলোর ব্যাপারে সার্কুলার থাকে সেটা প্রযোজ্য হয়ে যায়। তো আজকেও দেখলাম যে পলিটিক্যাল পার্টিদের সঙ্গেও একটা সময় নির্দিষ্ট দিয়ে 8টা পলিটিক্যাল পার্টির সঙ্গে ইলেকশন কমিশন বেঞ্চ দেখা করলো। 4টা দেখলাম, ওর মধ্যে ন্যাশনালি রেকগনাইজ পলিটিক্যাল পার্টি, 4টা ছিল স্টেট লেভেল রেকগনাইজ পলিটিক্যাল পার্টি। তারপরে বিভিন্ন যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সুপারিনটেন্ডেন্টস অফ পুলিশ, আর এখন যেহেতু কমিশনার্স অফ পুলিশও আছেন। আর এবার নতুন একটা ইন্ট্রোডাকশন যেটা আমি জানতে পারলাম, ডিভিশনাল কমিশনার্স, পসিবলি এর আগে ডিভিশনাল কমিশনারদের ইলেকশন প্রসেসে অতটা যুক্ত করা হতো না। ডিভিশনাল কমিশনার্স অ্যান্ড জোনাল যারা আইজিপি, বেসিক্যালি জোনাল আইজিপি বলেই পোস্ট ছিল, এখন বর্তমানে অ্যাডিশনাল ডিজি এই পদটাকে আপগ্রেড করা হয়েছে, তাদেরকেও মিটিংয়ের মধ্যে রাখা হয়েছিল। আর সেকেন্ড যেটা পয়েন্ট বললেন যে যারা ওয়ান্টেড, এটাও ইলেকশন কমিশন অনেক দিন আগে থেকে একটা ফরম্যাট করে রেখেছে। আমার মনে আছে 99 অক্টোবর মাসে ইলেকশন লোকসভা যখন হলো, আমি এসপি পুরুলিয়া ছিলাম, তো আমাদের নানা রকম ফরম্যাট মধ্যে দিতে হতো কটা ওয়ারেন্ট পেন্ডিং আছে, কজন আরেস্ট হলো, তারপরে অন্য ধারাগুলোতে যেগুলো আরেস্ট করা হতো সেগুলো আমরা ডে টু ডে বেসিসে থ্রু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে জানাতাম। এগুলো ফরম্যাট আরও ফাইন টিউন করা হয়েছে। আমার যা মনে পড়ছে লাস্ট ইলেকশনের মধ্যে ইভেন টোটাল ওয়ারেন্টস পেন্ডিং ইন দ্য স্টেট, সেই তালিকাটা স্টেট পুলিশ থেকে চেয়ে নেওয়া হয়, আর ওইগুলো রেগুলারলি ওনারা মনিটর করেন। তো সেই সূত্রে যেহেতু এটা ফুল বেঞ্চ, এটা লাস্ট মিটিং, আগামীকাল আর একটা ওনাদের মিটিং আছে উইথ চিফ সেক্রেটারি অ্যান্ড ডিজিপি। তো আমি মনে করি যে ওনাদের কাজটা যেভাবে, যে বললাম লাস্ট 30 ইয়ার্স এটা ইভলভ হয়েছে, মানে একেবারে আমি আসবো অধীরবাবু আপনার কাছে। আমি একটু সম্বিতের কাছে যাই। সম্বিত, এই যে ইলেকশন ঘোষণা হওয়ার আগেই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আজকের বৈঠক, আমরা এরকম বৈঠক আগে দেখেছি, কিন্তু এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে এরকম খড়গহস্ত এই রূপ কি দেখা গেছে, মনে করতে পারছো? না, এরকম ভাবে নির্বাচনের যে মডেল কোড অফ কন্ডাক্ট যে লাগু হওয়ার আগে নির্বাচন কমিশন যে এত সক্রিয়ভাবে এই সিদ্ধান্তগুলোর কথা বলছে বা পুলিশ অফিসারদের সতর্ক করে দিচ্ছে, সেটা আমরা খুব একটা দেখিনি। এটা রুটিন একটা বৈঠক হয়ে থাকে নির্বাচনের আগে, প্রত্যেকটি স্টেটেই ফুল বেঞ্চ যায়, তারা পর্যালোচনা করেন যে কি অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা সেই রাজ্যে, এবং বিভিন্ন পলিটিক্যাল পার্টির সঙ্গে দেখা করেন, প্রত্যেক জেলার এসপিদের ডাকেন, ডিজিকে ডাকেন এবং চিফ সেক্রেটারিকে ডাকেন। এটা রুটিন বৈঠক হয়ে থাকে। কিন্তু পশ্চিমবঙ্গে বিশেষত সন্দেশখালীর ঘটনার পর থেকে যেভাবে
কমিশন আরো বেশি সক্রিয় হয়ে উঠছে বলে আমরা দেখতে পাচ্ছি, অন্তত আজকের যে বৈঠকে নির্যাস উঠে আসছে সেটা খুব একটা দেখা যায়নি। এবার এইটা দেখতে হবে যে এইটা এক্সপেক্টেড, এইগুলো তো মানে অস্বাভাবিক কোনো দাবি নয় বা অস্বাভাবিক কোনো সিদ্ধান্ত নয়। আমরা চাই যে কেন্দ্রীয় বাহিনী তারা নিরপেক্ষভাবে কাজ করবে, তাদেরকে প্রভাবিত করবে না রাজ্য পুলিশ। আমরা চাই যে পোলিং অফিসার যারা থাকেন তারা নিরাপত্তাহীনতায় ভুগবেন না, তারা কোনো রাজনৈতিক দলের এজেন্টদের কাছ থেকে বা নেতাদের কাছ থেকে, স্থানীয় নেতাদের কাছ থেকে কোনো রকম হুমকি পাবেন না। যারা সাধারণ মানুষ, এই যে সম্বিত, এটা খুব স্বাভাবিক, এটা এক্সপেক্টেড যে যখনই নির্বাচন কমিশনের হাতে প্রশাসন চলে যায় সেই সময় দাঁড়িয়ে বেশ কিছু রদবদল হয়। বিশেষ করে সাম্প্রতিক অতীতে কয়েকটা নির্বাচনের ক্ষেত্রে আমরা বেশ কিছু বড় মাথা তাদের রিশাফল হতে দেখেছি, বা তারা যে রিশাফল তাদের যে রদবদল করা হবে এটা মোটামুটি প্রত্যাশার মধ্যে থাকে। কিন্তু একদম সরাসরি নির্বাচন কমিশন এমসিসি লাগু হওয়ার আগে বলে দিচ্ছে যে সেরকম যদি বোঝেন যে কমিশনের কথা শুনবেন না তাহলে নিজেরা বদলে নিয়ে সরে যান। সেটাই বলছি যে হ্যাঁ, এটা একদম চরম হুঁশিয়ারি। এবং নির্বাচনে ওই মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হওয়ার আগে এই ধরনের যে ভাষা প্রয়োগ করছে কমিশন, যে সূত্র থেকে আমরা খবর পাচ্ছি যেটা, সেইটা কিন্তু খুব একটা স্বাভাবিকভাবে আমরা দেখিনি এর আগে নির্বাচনে। কিন্তু আরেকটা জিনিসও লক্ষ্য রাখতে হবে যে এই যে বদলিগুলো হয়ে থাকে বা এই যে সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন যখন নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে যায়, তাদের হাতে ক্ষমতা থাকে, সেইটা যেন কোনো রাজনৈতিক দলের মাধ্যমে প্রভাবিত না হয়। একটা ছোট্ট উদাহরণ দিই, 2019-এ কোচবিহারের এসপি ছিলেন অভিষেক গুপ্তা, আমি যদি খুব নামটা ভুল না বলে থাকি, তাকে সরিয়ে দেওয়া হয়েছিল নির্বাচনের 2 দিন আগে, এবং তার 3 দিন আগে বা নির্বাচনের 3 দিন আগে বা ট্রান্সফার করার 3 দিন আগে মুকুল রায়, তখন বিজেপি নেতা, তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন আমি তোমাকে দেখে নেবো এসপি গুপ্তা, কিভাবে তুমি থাকো, আমি এখনো রাজনীতিতে থাকবো, ইত্যাদি ইত্যাদি। এবং তারপরেই তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, যদিও ইলেকশন কমিশন বলেছিল যে তার বিরুদ্ধে ইলেকশন অবজারভারদের কাছে অনেক অভিযোগ জমা পড়েছে। কিন্তু এই যে সিদ্ধান্তগুলো, এটা যেন কোনোভাবে রাজনীতি দ্বারা বা রাজনীতি, আমি আসবো সম্বিত, আমি একটুখানি তন্ময়ের কাছে আসি। তন্ময়, আজকে আমরা দেখতে পেলাম যে নির্বাচন কমিশন রীতিমতো খড়গহস্ত, এবং তারপর খুব ইন্টারেস্টিং, কেন এক দফায় ভোট কেন চাইছো? এবং আমরা দেখেছিলাম যে সচিত্র পরিচয়পত্র নিয়ে মহাকরণ অভিযান হয়েছিল 21শে জুলাইয়ের ঘটনা, যেটা ইতিহাসে জায়গা করে নিয়েছে, আজকে দাঁড়িয়ে 11টা পরিচয়পত্রের কথা কেন উঠছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে? না, প্রথম কথা হচ্ছে নির্বাচন কমিশন আমরা চাই তারা নিরপেক্ষভাবে কাজ করুন। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, দীর্ঘদিন ধরে বিরোধী দলগুলো চাইছে নির্বাচন কমিশনের সামান্য একটা অ্যাপয়েন্টমেন্ট ইভিএম নিয়ে, সেটা তারা দেওয়ার সময় পাচ্ছেন না। আর এখানে এসে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার আগে যেটা করেছেন আমরা স্বাগত জানাই। ওনারা একবার না বারবার আসুন, দিনের শেষে তো ভোটটা মানুষ দেবেন। আমরা উল্টো কথা বলছি, এই চমকে ধমকে উল্টোটা করার চেষ্টা করা হচ্ছে না তো, যে বাংলার মানুষকে যখন মন জয় করা যাচ্ছে না, বাংলা যখন দখল করা যাচ্ছে না, তখন ভয় দেখিয়ে সমস্ত কিছু ক্লিয়ার করে মানুষকে ভোট দিতে না দিয়ে বাংলাটা দখল করার একটা চক্রান্ত চলছে না তো? ইলেকশন এতক্ষণ বলছিলেন যে পুলিশ, সেন্ট্রাল ফোর্স ভয় দেখায় মানুষকে, এখন শুনছি ইলেকশন কমিশন ভয় দেখায়। ওর বক্তব্য অনুযায়ী যে ইলেকশন কমিশন চমকে ধমকে ভোট করানো। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন মানে কিন্তু, বলুন না, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন মানে কিন্তু কখনো চমকে ধমকে ভোট নয়। আপনাদের যদি এতই হয় তাহলে আপনাদের 17 লক্ষ ডাবল এন্ট্রি ভোটার কার্ড কি করে জমা পড়লো ইলেকশন কমিশনের কাছে? আপনাদের যদি কোনো মতলব না থাকে, আপনারা সবচেয়ে বলুন এমসিসি কোড যেটা বললো ওটা 6 মাস আগে লাগু হয়ে যায়। সুতরাং সেই অবস্থায় গতকাল রাতের কথা বলছি, এখানে ইলেকশন এমসিসি লাগু হয় যেদিন সেন্ট্রাল ফোর্স কিছু চলে আসে, না সেন্ট্রাল ফোর্স আসতে পারে, কিন্তু এমসিসি মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়। বাংলায় 920 কোম্পানি, কাশ্মীরে 635, সুতরাং বোঝা যাচ্ছে বাংলা কি করতে চাইছেন আপনারা। বিজ্ঞপ্তি জারির সঙ্গে কিন্তু আমরা শীতলকুচি দেখেছি 6 মাস আগের থেকে স্টেট গেটস প্রিপেয়ার ফর ইলেকশন, সেরকম ভাবে তৈরি করে, যারা ক্রিমিনাল, যাদের ওয়ারেন্ট আছে তাদের সব ইয়ে করে, এই কাজগুলো হয়। আচ্ছা আমি একটু আমার কথাটা বলি, এত দূরে যাবেন না, কলকাতায় এরকম দেখছেন তো দারুণভাবে ধমকাচ্ছে, সিআরপিএফ আসছে, এই আছে। গতকাল রাতে বসিরহাটে সন্দেশখালী, আমাদের 6 তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাসাতে আসবেন, রাত্রিবেলা ছেলেরা ফ্ল্যাগ লাগাচ্ছিল, রাত্রিবেলা 12টার সময় সমস্ত ফ্ল্যাগগুলো তৃণমূল কেটে দিল। সঙ্গে সঙ্গে আমার কাছে ফোন এলো, আমি এসডিপিওকে ফোন করি যে আপনি ফ্ল্যাগ কাটাচ্ছেন, আপনি ফোর্স পাঠান। ফোর্স পাঠানোর বদলে ওরা পুলিশের এসডিপিও এবং অ্যাডিশনাল ওসি মিনাখা থানা, তিনি গিয়ে ওখানে আমাকে 1 সেকেন্ড, ওই ছেলেগুলোকে এমন কদর্য ভাষায় গালাগালি করে তুলে নিয়ে জেলায় শাহজাহানদের গ্রেফতার করতে হবে
কেন শেখ শাহজাহান এতদিন গ্রেপ্তার হয়নি সেই জন্য বর্তমান পুলিশ সুপার, পূর্বতন পুলিশ সুপারকে তুলোধনা করেছে নির্বাচন কমিশন। জেলায় জেলায় শাহজাহান, শিবু, এবং কোথাও সিভিক পুলিশ, গ্রিন পুলিশকে ব্যবহার করা যাবে না। জেলায় জেলায় শাহজাহান, শিবু, উত্তম, এই তিনটে নাম আমি ইচ্ছাকৃত কোট করলাম, কারণ বিজেপির নেতারা খালি একটা নাম ব্যবহার করছেন, বাকি দুটো বাদ দিয়ে দিচ্ছেন ওদের প্রচারের সুবিধা। তপন শুকুর, মজিদ মাস্টার, আপনি প্রপাগান্ডা করতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। না, আমার তপন শুকুর, সাংবাদিকের প্রশ্ন করাটাই তার কর্তব্যের মধ্যে পড়ে, সেটাকে কেউ প্রপাগান্ডা বলে যদি ইন্টারপ্রেট করে আমি অনার্ড। উত্তরটা শুনে নেবেন। তপন শুকুর, মজিদ মাস্টার, সুশান্ত ঘোষ, ফুলডনা মণ্ডল, এরকম নামের লিস্ট আপনি চলে যান, অনিল বসু, কোনো অসুবিধা নেই, সব নামের লিস্ট। আচ্ছা বলতে দিন। বলো কলতন, বলো। ভদ্রতা বজায় রাখতে পারছেন না, এটা খুব মুশকিলের ব্যাপার। কথা হচ্ছে এই সমস্ত বামপন্থী নেতাদের নাম যেটা সারা রাত ধরে বলা যায়, তাদের বিরুদ্ধে কি মামলার তদন্তের গতি প্রকৃতি আপনি সামনে দেখিয়ে দিন, কোনো অসুবিধা নেই আমার বলতে। আমার কথা হচ্ছে যে আরএসএস এর প্রপাগান্ডা হচ্ছে শাহজাহানের নামটাই খালি ব্যবহার করতে হবে, কিন্তু আমার কথা হচ্ছে যে শাহজাহান, শিবু, তোমরা কি এক দফায় ভোট চাও? হ্যাঁ, তোমরা কি এক দফায় ভোট চাও? দফায় ভোট হবে সেটা তো পরের কথা। তার আগের কথা হচ্ছে এই অবজারভার হিসেবে যারা আসবেন, যেটা আমাদের পক্ষ থেকে লিখিত বলা হয়েছে, অবজারভার হিসেবে যারা আসবেন ভোটের সময় তাদের ফোন করে বলা হয় যে না, ফোর্স তো আমি কিছু করতে পারবো না, ও তো থানার ওসি জানে, তাহলে সরাসরি ইসিআই এর দায়িত্বে থাকতে হবে, সেটা এইটা আমাদের কথা। ইতিহাস বলে হচ্ছে যে নির্বাচন কমিশন কখনো একটা দফা বাড়িয়ে নেবার পর সেই দফা কমায় না। 2021 সালে এই রাজ্যে যখন 7 দফা হয়েছে, কোভিড আবহে যে যাই দাবি করুক না কেন 7-এর কম হওয়াটা খুব আনলাইকলি, এটা 1 নম্বর। 2 নম্বর ব্যাপার হচ্ছে কেন পরিচয়পত্রটা ইম্পর্টেন্ট। তুমি একটা খুব ইন্টারেস্টিং কথা বললে যে 2021 মানে 21শে জুলাইয়ের যে ইতিহাস, নো এপিক নো ভোট, তারপর তো দ্বিজেন মুখোপাধ্যায়কে আমরা মরণোত্তর ভোট দিতে দেখেছি। আমার এখন ভয় লাগে মাঝে মধ্যে কিশোর কুমার, সত্যজিৎ এরা নাকি লাইনে না চলে আসে। দরকার দ্বিজেন মুখোপাধ্যায় আমার বিধানসভায়, মানে আমি খুব টেন্স হয়ে থাকি। সমস্যাটা অন্য জায়গাতে। এই যে তুমি বললে না যে এই 11টা পরিচয়পত্র, লেট বি ভেরি ক্যান্ডিড। এনআরসি সিএ নিয়ে একটা সমস্যা, কিন্তু একটা বিভেদ যার কিছুটা আমার বামপন্থী বন্ধু হাইলাইট করার চেষ্টা করলো, একটা মেরুকরণের চেষ্টা কিন্তু হচ্ছে। আমরা তো জেলায় রাজনীতি করি, কেন তন্ময় 11টা পরিচয়পত্র কেন, কিসের? আমি জাস্ট একটু শেষ করিনি। এই ভরসা এবং যেখানে এত ভুয়ো ভোটার সংক্রান্ত অভিযোগ জমা পড়ছে, সেখানে কেন? আমি জাস্ট একটা শেষ করিনি। ভরসা এবং ভক্তির পাশাপাশি ভয়টা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট প্লয় অফ পলিটিক্স। সেখানে দাঁড়িয়ে জাস্ট একটা লাইন, আজকে আমাদের যারা প্রতিনিধি দল গেছে তারা অনেকগুলো দাবির সঙ্গে সঙ্গে তোমাদের জন্য একটা দাবি করেছে। আমাদের রাষ্ট্রে আমরা সিদ্দিক কাপ্পানকে হতে দেখেছিলাম, কিন্তু আমাদের রাজ্যে আরেকটা সন্তু পান বা একটা সুমন দে যাতে না হয়, যারা তাদের কাজ করবার জন্য যাতে রাষ্ট্রের দোষে না পড়ে, আমরা কিন্তু ক্যাটাগরিক্যালি দাবি করেছি। কারণ আমরা এখনো বিশ্বাস করি কিছু অ্যাবারেশন বাদ দিলে গণতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ সাংবাদিক। ধন্যবাদ অভিষেক তোমাদের জেস্টারের জন্য, কিন্তু এটাও বলি রাষ্ট্রের রশি হচ্ছে একজন সাংবাদিকের অলংকার এবং অহংকার। তন্ময় প্লিজ। না, আমার বক্তব্য হচ্ছে যেভাবে এখন রাষ্ট্রের মদত নয়, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা নয়। কি বলতো, যদি তোমাদেরও তো ঘর সংসার আছে, তোমাদের যদি সবসময় ভয়টা থাকে যে যদি মিডিয়া ভয় পেতে শুরু করে তাহলে সেটা মোটেই ভালো। আমি নিশ্চিতভাবে বলতে পারি সম্বিত এখানে আছে, আমাদের যারা বৃহত্তর সংবাদ মাধ্যমের সহকর্মী, সন্তু পান হন বা সুমন দে হন বা অন্য যে কেউ হন, কেউ ভয় পান না। এরকম ভাবে সংবাদ মাধ্যমকে ডরানো যায় না। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে পরিচয়পত্র নিয়ে কথা হচ্ছে, এখন 2 দিন আগেই হঠাৎ করে আধার কার্ড বন্ধ করে দেওয়া হচ্ছে, তারপরে আবার বিজেপি রাজ্য সভাপতি বলছে যে চালু করে দেওয়া হবে, আপনারা চিন্তা করবেন না, তারপরে আমার পার্টি অফিস। আমি আসবো এই প্রসঙ্গে আলোচনায়। ছোট্ট একটা বিরতি আমাকে নিতেই হবে, ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। ফিরে এলাম বিরতির পর। আমি খুব সংক্ষেপে সম্বিতের কাছে যাব। সম্বিত, এই যে 1 দফায় ভোটের দাবি তৃণমূল কংগ্রেসের, বা 11 রকম পরিচয়পত্রকে যাতে এখানে অ্যালাউ করা হয়, সেই সম্পর্কে দরবার, এটাকে কিভাবে দেখছো? 1 দফায় ভোটের দাবিটা অবাস্তব, কারণ পশ্চিমবঙ্গের পরিস্থিতি আমরা জানি যে কিরকম ধরনের রাজনৈতিক হিংসা এখানে হয়ে থাকে, এবং যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাতে হয় এবং যদি প্রপার মুভমেন্ট অফ সিআরপি যদি হয়,
তাহলে কিন্তু এক দফায় নির্বাচনের দাবিটা যথাযথ নয়। কারণ বিভিন্ন এলাকার পরিস্থিতি বিভিন্ন রকম এবং সেখানে আইন শৃঙ্খলার অবস্থা ভিন্ন রকমের, কাজেই সেখানে ঠিক মতো মোবিলাইজ করা। আমার এখানে প্রশ্ন সম্বিত, যে 7 দফা নির্বাচন চূড়ান্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পর তারপরও 2021-এ তৃণমূল কংগ্রেস রমরমিয়ে জিতেছে এবং তৃণমূল কংগ্রেস যেটা বলে যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে যে তৃণমূলকে রোখা যাবে না তার উজ্জ্বল দৃষ্টান্ত। যদি তাই হয় তাহলে কেন তৃণমূল কংগ্রেস এক দফায় ভোটের পক্ষে দরবার করছে? হ্যাঁ, এটা একটা চাপ বাড়িয়ে রাখা নির্বাচন কমিশনের ওপরে। সেইটা তারা নিজেরাও জানেন যে এক দফায় কোনোভাবেই পশ্চিমবঙ্গে নির্বাচন করা সম্ভব নয় এবং হয়নি। এবং সেটাতে কি অসুবিধা আছে? যদি মানুষের সমর্থন থেকে থাকে কোনো একটি রাজনৈতিক দলের পক্ষে, তাহলে 3 দফায় হোক, 4 দফায় হোক, 7 দফায় হোক, সেটা ম্যাটার করার কথা নয়। এবং যে পরিচয় পত্র, আমরা জানি যে সচিত্র পরিচয়ের পত্রের দাবিতে মহাকরণ অভিযান হয়েছিল, তারপরের ঘটনা ইতিহাস। এক্স্যাক্টলি। এবং এই পরিস্থিতিতে হঠাৎ করে এই দাবি করা যে শুধুমাত্র সচিত্র পরিচয়পত্র নয়, ভোটার আইডি কার্ড নয়, আরো পরিচয়পত্র ব্যবহার করা হোক, সেই দাবিটা জানানোটাও খুব অবাক, বিস্ময়কর মনে হয়। কিন্তু নির্বাচন কমিশনের রুলেই রয়েছে যে শুধুমাত্র এপিক নয়, ড্রাইভিং লাইসেন্স এবং এছাড়াও অন্যান্য পরিচয়পত্র ব্যবহার করতে পারেন যদি কেউ ভোট দিতে আসেন। কিন্তু যেটা খুব জরুরি মৌপিয়া, যে যারা পোলিং এজেন্ট হবেন তারা যদি পোলিং বুথের ভিতরে ঠিকমতো বসতে পারেন এবং ঠিকমতো কাজ করতে পারেন, তাহলে কিন্তু এই দাবিগুলো করার কোনো দরকারই পড়ে। একেবারে আমি অধীর বাবুর কাছে আসবো। অধীর বাবু, এই মুহূর্তের যে পরিস্থিতি এবং পলিটিক্যালি যদি আমরা দেখি যে গত কয়েক বছরে আমরা যা যা উইটনেস করেছি এই রাজ্যে, সেখানে দাঁড়িয়ে সত্যি কি এক দফা বা গতবার যে রকম নির্বাচন হয়েছে তার থেকে কম দফায় ভোটের আশা সেটা করা যায়? দেখুন, আমি বিগত অলমোস্ট 1971 থেকে পশ্চিমবাংলায় যে পলিটিক্যাল হিস্ট্রি পড়েছি, আমার যেটা ধারণা এখানে ইলেকশনস একটু ভায়োলেন্ট, প্রি ইলেকশন অ্যান্ড ইভেন অন দ্য ডেট অফ ইলেকশনস, বিভিন্ন ইলেকশন ইনক্লুডিং পঞ্চায়েত ইলেকশনস, আরবান লোকাল বডি যেগুলো ইলেকশন হয় সেখানে একটা ভায়োলেন্স থাকেই। তাও এই কত কোম্পানি ফোর্স দিয়ে ইলেকশন করানো হবে, এটা ইলেকশন কমিশন নিজের একটা অ্যাসেসমেন্ট করে। এইটা করার জন্য ওরা বিভিন্ন রকম ডাটাবেসও কনসাল্ট করে, ওদের ইউনিয়ন গভর্নমেন্টের একটা ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো আছে, ওখান থেকে ওরা ইনপুট নেয় কীরকম কেস লাস্ট ইলেকশনগুলোতে হয়েছিল। তারপরে বর্তমানে যা পরিস্থিতি চলছে, ও অনেক দিন আগে থেকে ওরা সিচুয়েশন রিপোর্টগুলো নিতে আরম্ভ করে দেয়। তো গতবার আমরা দেখেছি প্রায় 7 ফেজ ইলেকশন, এবারও সবাই আশা করছেন যে প্রায় 6 to 7 ফেজেস ইলেকশনস হবে। তবে আমার ব্যক্তিগত যেটা মত, আমি অক্টোবর 1989 রাদার ডিসেম্বর 1989 যে লোকসভা নির্বাচন হয়েছিল, তখন থেকে নির্বাচন যতগুলো ইম্পর্ট্যান্ট হয়েছে এক্সেপ্ট ফর ওয়ান ইলেকশন ওয়েন আই ওয়াজ অ্যাওয়ে ইন সেন্ট্রাল ডেপুটেশন, যেগুলো করিয়েছি, তো আমার মনে হয় জিওগ্রাফিক্যালি পশ্চিমবাংলায় 4টা ফেজ ইলেকশন করানো যায়। এখানে LWE লেফট উইং এক্সট্রিমিজম সমস্যা যখন ছিল তখন এই 4টা ফেজ ছিল না, করানো সম্ভব ছিল না। কিন্তু নর্থ বেঙ্গল, সেন্ট্রাল বেঙ্গল, ওয়েস্টার্ন অ্যান্ড সাউথ, এই 4টা জিওগ্রাফিক্যাল পার্ট, একেবারে অর্থাৎ একাধিক ফেজ। খুব সংক্ষেপে, আমার সময় একদম সংক্ষিপ্ত, যে সেটা হচ্ছে যে এই 7 দফা 2021-এ জেতার পরে সন্দেশখালীর কাণ্ড ঘটেছে এবং আমরা দেখেছি পঞ্চায়েত নির্বাচনে বসিরহাটের এই সন্দেশখালীর পাশের ব্লকের একজনকে মক্কা থেকে নমিনেশন জমা দিতে। অর্থাৎ এতই যদি নিজের প্রতি কনফিডেন্স থাকতো না, তাহলে পঞ্চায়েত নির্বাচনটা ফ্রি অ্যান্ড ফেয়ার হতো। বাজে কথা অনেক শুনে রেখেছি। খুব সংক্ষেপে, দেখুন, পশ্চিমবঙ্গের ইলেকশনে যে মার্ডার হয়, যে বোম বারুদ, গুলি, বন্দুক, পোস্টপোল ভায়োলেন্স হয়, সেগুলো সারা ভারতবর্ষের কোথাও কেউ দেখেনি। এই অবস্থায় ভোট করানো হয় 7 দফায়, তাও আপনাদের দেখুন নিরাপত্তার এত অভাব শাসক দলের, তারা এখন 1 দফায় চাইছে। খুব সংক্ষেপে রেজাল্টটা হলো সবাই মোদির গ্যারান্টি, মোদি মানুষ উন্নয়নের পক্ষে এবং চোখ বন্ধ করে মোদি আসবে 400 বার। কথাটা হচ্ছে যে টিভি শোটা যেরকম ভাবে মানে রাস্তার মাইকের শো হয়ে যাবে সেটা আমার ধারণা ছিল না। নির্বাচন কমিশনটা এই যা ওনারা আজকে বলে গেলেন, এইটা যাতে প্রপারলি রাস্তায় কাজে ব্যবহৃত, এরকম কথা আমরা অনেক শুনেছি, আগের নির্বাচনের ক্ষেত্রেও শুনেছি। কিন্তু ভোটের দিন অবজারভারকে ফোন করলে যদি পুলিশ তার কন্ট্রোলে না থাকে, সিআরপিএফ তার কন্ট্রোলে না থাকে, তাহলে ওই নির্বাচনের দিন সেন্ট্রাল ফোর্স যতই হেঁটে যায় না কেন, কোনো কাজের কাজ হয় না। এইটা করাতে হবে। আমরা আগেরবার 21 দেখেছি, আমাদের বক্তব্য এটাই। তার জন্য বলছি শীতলকুচি যাতে বারবার না ঘটে এবং সেই জন্যই
সেটার জন্যেই আমরা এক দফা ভোটের কথা বলছি, কারণ ভয় দেখানো, আমি যেটা বললাম, ভয় দেখিয়ে যেটা মানুষ ভোট দিতে চায় সেই ভোটটুকু দিতে পারলে তৃণমূল কংগ্রেস আবার একুশের মতোই আবার এখানে এটা স্পষ্ট যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই এবং এমসিসি লাগু হওয়ার আগেই নির্বাচন কমিশনের যে খড়গহস্ত অবস্থান সেটা ইঙ্গিত দিচ্ছে যে এবারের নির্বাচনে এই পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি সেটাকে খুব সিরিয়াসলি নিচ্ছে নির্বাচন কমিশন এবং প্রশাসনিক আধিকারিকদের আজকে সেই বার্তাটাই খুব কড়াভাবে দিয়ে গেল নির্বাচন কমিশন। এরপর বাস্তবে দাঁড়িয়ে কতটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হয় সেদিকে আমাদের সবার নজর থাকবে। আপাতত আপনার রায় এখানে শেষ করছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা।